নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব যে বিষয়বস্তু নিয়ে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি, মানে আমরা ইংরেজি সাহিত্যকে বাংলায় কি বলবো। তো এই প্রশ্নের উত্তর আমি তো অবশ্যই দেব। তার আগে আমি বলতে চাই যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি, অবভিয়াসলি দিস ইজ আ সাজেস্টেড টপিক, মানে আমাকে এইটার উপর আলোচনা করার জন্য সাজেশন দেওয়া হয়েছে। তো বিষয় হচ্ছে যে আমার একটা ভিডিও বানানো আছে 2 ঘন্টা 23 মিনিট। তো সেটা আমার ফার্স্ট বোর্ডে নেওয়া ক্লাস, যেখানে আমি নিজেও প্রথম আর কি বোর্ডে ওখানে পড়ানো নিজের থেকে, আর এবং ইউটিউবে দেওয়ার জন্য এই ভিডিওটা আমার প্রথম। তো সেখানে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিছুটা সময় দেখার পর আপনাদের প্রথম থেকে মনে হতে পারে সেটা খুব একটু প্রথম, যেহেতু তো ধীরে ধীরে কথাগুলো বলা আছে, একটু সময় নিয়ে, তারপর বোর্ডটা মোছা একটু সময়, মানে একটু সময় নিয়েছি আমি। তো মাঝে মাঝে হতে পারে যে আপনারা যখন ভিডিওটা দেখবেন মনে হতে পারে যে মানে ইন্টারেস্ট ধরে রাখতে পারছেন না ভিডিওটাতে। কিন্তু যদি কেউ প্রথম থেকে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-40 মিনিট ভিডিওটাকে কন্টিনিউ করতে পারেন, সেখান থেকে আপনাদের কি কি কনসেপ্ট ক্লিয়ার হবে আমি সেটা আগে বলে নিই। যে ইংলিশ লিটারেচার ইতিহাস কোথা থেকে সূত্রপাত হলো, কেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলা হয়, কেন এই বিষয়গুলো আমাদের গোড়া থেকে বোঝা খুব দরকার। যখন আমরা কেউ গ্র্যাজুয়েশনে আসি, পোস্ট গ্র্যাজুয়েশনে আসি, তো যখন আমাদের উচ্চ মাধ্যমিক অবধি যে লেভেল পড়াশুনোর থাকে, সেখানে আমরা ছোটোর থেকেই, জন্মের পর থেকে যখন আমরা আস্তে আস্তে কথা বলতে শিখি, তারপর যখন আমরা নার্সারিতে বা ক্লাস 1-এ উঠি, তখন থেকেই আমাদের যে ABCD 1 2 3 4 এই বিষয়গুলো আমাদের পড়ানো হয়। তারপর লেটারের সঙ্গে পরিচিতি, বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, উচ্চারণ, মানে এই যে বিষয়গুলো আমরা পড়তে শুরু করি আস্তে আস্তে ক্লাস 6 থেকে। আমাদের গ্রামারের দিকে ঝুঁকি দেওয়া হয়, বোঝানো হয় 7 8 9। তারপর মাধ্যমিক দেওয়া, তখন কিছু কবিতা, কোনো একটা গল্প, কারোর একটা বায়োগ্রাফি, জীবনী আসে, সেটা আমাদেরকে পড়তে হয়। তারপর সেখান থেকে উচ্চ মাধ্যমিকে গিয়ে আমরা যখন ইংরেজি নিয়ে পড়ি, তখন সেটাকে আর একটু ডিটেইলসে পড়তে হয়। যে আগে হয়তো ছোট ছোট কবিতা পড়েছি, ছোট ছোট গল্প, ছোট ছোট জীবনী, তারপর আমাদের একটু মানে কারোর লেখা কোনো একটা বড় লেখা আছে, সেখানে আরো গ্রামারগুলোকে আরো এমফাসিস করা হয়, জোর দেওয়া হয়, বোঝা হয়, সেন্টেন্স মেকিং, মানে অনেক কিছু বিষয়বস্তু আছে। তারপর সেখান থেকে আমরা যখন পার্টিকুলারলি ইংরেজি সাহিত্যকে নিয়ে পড়ার জন্য ভাবি, বা যারা ভাবেন, তখন এসে দাঁড়ায় একটা প্রশ্ন যে আমরা অবশ্যই যখন আমরা যাই করি, প্রথমবারই আমরা জীবনে মাধ্যমিক দিই, প্রথমবারই উচ্চ মাধ্যমিক দিই, প্রথমবারই সব কিছু করি, আমাদের ভয় অবশ্যই লাগে, যে ভয় পাই, কিন্তু সবকিছুই আমরা যাই করি প্রথমবারই করি। অবশ্যই সেটা সবার জন্য একই, কেউ কোনোটাতে উত্তীর্ণ অনুত্তীর্ণ হতে পারে না পারে সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা প্রথমবারই বিষয়গুলোকে ফেস করি। তারপর যখন আমরা গ্র্যাজুয়েশনে আসি, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর যখন আমরা গ্র্যাজুয়েশন কলেজে আসি, তখন এটা আমি জানি না এখন কি রকম আছে, কারণ আমি 2016-এ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। তখন আমি গ্র্যাজুয়েশনে গিয়ে যেটা দেখেছি, বুঝেছি, সেটা কারোর দোষ নয়, কোনো টিচারের দোষ নয়, কারোর দোষ নয়, কোথাও না কোথাও সিস্টেম যেভাবে চলে এসছে সেভাবেই চলছে গতানুগতিক। এখন কি কি চেঞ্জেস এসেছে, বা কি কি নতুন ইনক্লুড হচ্ছে, কি কি সিলেবাসে কি অ্যাড করা হচ্ছে, কোনটা এক্সক্লুড বাদ দেওয়া হচ্ছে, কোনটা অ্যাড করা হচ্ছে, তো এখন যে আছে সেটা অবশ্যই সিলেবাস দেখলেই আমরা বুঝতে পারবো। তো বিষয় হচ্ছে যে আমাদেরকে এই কথাটা কেউ বলে না যে বেসটা কি, মানে গোড়াটা কি, এর উৎসটা কোথায়। যে কোনো জিনিসের, যে কোনো বিষয়বস্তুর একটা উৎস থাকে, একটা গোড়া থাকে, একটা বীজ থেকেই একটা বিশাল বড় গাছ হয়, সেখান থেকে ফল
পাই, ফুল পাই। তো এখানে আমাদের গোড়াটা কেউ সেভাবে বলে না। আজকে আপনাদের মনে হতে পারে আমি টাইটেলে বললাম যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি। আমার মনে হয় চট করে সেই বিষয়টাকে আলোচনা করার আগেও আমাদের মেইন গোড়াতে বোঝাটা বিষয়টা খুব দরকার। এই প্রশ্নগুলো কেউ কিন্তু করে না, আর আমরা যখন ছোট থাকি আমাদের মনে এই প্রশ্নগুলো আসে না। আজকে যদি আমার এই মনে প্রশ্নগুলো এসেছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশনের পর, পোস্ট গ্র্যাজুয়েশনের পর, তারপর আমি এই বিষয়টার সঙ্গে জড়িত আছি। এই বিষয়টাকে নিয়েই আমি কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, উত্তীর্ণ হচ্ছি বা কোনোটা হতে পারছি না, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। কিন্তু আলটিমেটলি তারপরেও ইংরেজি সাহিত্যের সাথেই আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। আমি কিন্তু এখান থেকে অন্য কোনো বিষয় বা অন্য কোনো ক্যারিয়ার বা অন্য কোনো প্রফেশন চুজ করিনি, ইংরেজি সাহিত্যের সাথে আমি জুড়ে আছি। তো কি হচ্ছে, যখন গ্র্যাজুয়েশন তখন তো এগুলো নাম নিশানা কিছুই ছিল না, মানে এই যে প্রশ্নগুলো আসা আজকে আমি আপনাদের সামনে বলতে পারছি। সেখানে আজকে 2024, তো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের পর দীর্ঘ 5 বছর কমপ্লিট হয়ে 6 বছরে পুরো আমি এখন ইংরেজি সাহিত্যের সাথেই জড়িত আছি। তো বিষয় হচ্ছে এখন কোথাও না কোথাও যখন আমরা বড় হই, আমাদের ম্যাচুরিটি লেভেল বাড়ে, মানে আমাদের বোঝার গভীরতাটা তৈরি হয়, তখন মনের মধ্যে অনেক প্রশ্ন আসে। কারোর আগে হয়, কারোর পরে হয়, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে যে কেউ কোনো বিষয়টা আগে বুঝতে পারছে, কারোর সময় লাগছে, কেউ কোনো কাজটা তাড়াতাড়ি শিখে নিতে পারে, কেউ কোনো কাজটা সব শিখতে দেরি হতে পারে। তো বিষয় হচ্ছে এই প্রশ্নগুলো মনে আসা, বা তার থেকেও বড় কথা বলবো যে এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে জাগানোর মতো একজন বা একাধিক ব্যক্তির দরকার, যে আমাদের কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেল বা স্কুল লেভেলে আমাদের যে পড়ানো হবে, তখন যেন আমাদেরকে বেসিক জিনিসগুলো জানানো হয়, বেসিক জিনিসগুলো বোঝানো হয়। মানে একটা ক্লাসের মধ্যে বললো আজকে কবিতা পড়ানো হবে, সোজা গিয়ে বললাম আজকে কবিতার নাম এই, অথর হলেন ইনি, আর তারপরে জাম্প করলাম কবিতার মধ্যে 10 লাইন বা 15-20 লাইন যা আছে লাইন বাই লাইন কবিতা আমি বলে দিলাম, তারপর সেটাকে বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। কোনো শব্দের হয়তো মানে, হঠাৎ করে কোনো একটা শব্দের মানে হয়তো আমি জানি না, বা তখন আমরা ছোট থাকি, স্কুল লেভেলে আমাদের প্রশ্ন কেউ চট করে করতে পারে, অনেকে হেজিটেট করে, বলতে চায় না, প্রশ্ন মনের মধ্যে প্রশ্ন থেকে যায়, বা পরে তার মনের মধ্যে প্রশ্ন আসে। তো সেটা না হয়ে গেল পরে, তারপর আমরা নোটবুক বা যেটাকে বলি যে সেটার বাংলা অর্থ পাওয়া যায়, একটা টেক্সটের সবসময় একটা নোটবুক, সেটা বাংলা ইংরেজি অন্য সাবজেক্টেরও হয়ে থাকে। তো সেখান থেকে আমরা বুঝে নিয়ে মুখস্থ করে পরীক্ষা হলে গিয়ে সেই প্রশ্ন এলে গড়গড় করে গিয়ে লিখে দিয়ে এসে নাম্বার পাই, বা মুখস্থ করে গিয়ে মৌখিক পরীক্ষা দিয়ে নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে চলে যাই। কিন্তু যখন পোয়েট্রির কথা বলা হলো আমাদের, প্রথমে পোয়েট্রি কি একটা বেসিক একটা 2-4টে শব্দ দিয়েও দু চারটে লাইন বা শব্দ দিয়েও আমাদের বোঝানো উচিত। সেটা যে ক্লাসের যিনি টিচার, অবশ্যই ওনার যোগ্যতা এবং ওনার শিক্ষাগত যোগ্যতা বা ওনার পড়ানো নিয়ে কোনো সন্দেহ নেই, উনি একজন যথেষ্ট এলিজিবল পার্সন, জন্যই তিনি সেখানে আছেন এবং পড়াচ্ছেন। কিন্তু বেসিক যে অর্থটা পোয়েট্রি কি সেটা বলাটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে পোয়েট্রি কি বা পোম কি, আমি এটা এক্সপ্লেন না করে আমি পোয়েট্রিতে জাম্প করলাম, তারপর রাইটারের নাম বললাম, যে কবিতাটা পড়ানো হচ্ছে, যে রাইটারের নাম আমরা বলছি, তার সম্পর্কেও 2-4টে ওয়ার্ড বলা উচিত। এগুলো আমি বলছি না, এগুলো সিস্টেম আছে, এগুলো ভারতবর্ষ তথা গোটা বিশ্বের সেই সিস্টেম আছে যে আমরা কোনো কিছু যখন ক্লাসে পড়াতে যাব সেটার জন্য আমরা ফুলভাবে একটা স্টাডি করে আসি। যদি কোনো গ্যাপ থেকে যায় তখন স্টুডেন্টের সামনে ডেফিনেটলি বলবো যে আমার বিষয়টা জানা নেই, আমি পরবর্তীতে জেনে এসে বা পড়ে এসে বুঝে এসে তোমাদের সামনে বা আপনাদের সামনে বলবো। অবশ্যই একটা মানুষ বা একজন মানুষ সবসময় সবটা এক মুহূর্তে একটা টাইমে সবকিছু বলে দিতে পারবে, এটা আশা রাখা সম্পূর্ণ ভুল। কিন্তু হচ্ছে যে তারপর অথর যিনি, তার সম্পর্কে তিনি কোথায় থাকেন, ওনার পরিচিতি সম্পর্কে একটু বলা, যে কোথাকার উনি কবি, এবং উনি কবিতাটা লিখেছেন, ওনারা একটু কবির মা বাবার নাম না জানলেও কবির ডেট অফ বার্থটা, আর কবি কোথাকার এবং কবি কি ধরনের লেখা লেখেন, এইটুকু বেসিক আইডিয়াও কিন্তু দেওয়া উচিত। তারপর সেই কবিতাটাতে যাওয়া এবং কোনো শব্দের অর্থ যদি যে শিক্ষক পড়াচ্ছেন সেই শিক্ষক পড়ে যদি দেখেন যে এই শব্দের অর্থটা আমার কাছে ইজি হলেও স্টুডেন্ট লেভেল, সেটা ক্লাস 6 নাকি 8 নাকি 10 নাকি গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন, আমাকে বুঝতে হবে যে এই অর্থটা বুঝতে পারেন নাও বুঝতে পারেন। আমরা আশা রাখি যে যখন কেউ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের হবে তখন ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে যায়, তারা মোটামুটি একটা 18 বছরের দোরগোড়ায় গিয়ে দাঁড়ায়, 18 থেকে 20, 22, 23। তো আমরা আশা রাখি যে তারা অ্যাডাল্ট হয়েছে, তারা প্রশ্ন করবে, তারা না বুঝলে বলবে, টিচাররা ভেবেই নেয় যে আমি পড়িয়ে যাই গড়গড় করে, তারা হয়তো জানে, বা না জানলেও আজকাল তো মোবাইল আছে, ইন্টারনেট আছে, তারা ঘেটে সার্চ
সার্চ করে নেবে। কিন্তু যখন গোড়াটা বেসিক যেখানে, সেখানে আমাদের কিন্তু এই বেসিক জিনিসগুলোতে, খুঁটিনাটিগুলোতে নজর দেওয়া দরকার, খুব দরকার। এবং এটাও বলে দেওয়া উচিত দরকার পাশে যে খাতা কলমটা সবসময় রাখবে, যে কোনো ক্লাসেরই স্টুডেন্ট হোক না কেন, যেরকমই হাতের লেখা হোক, ইংরেজি বাংলা যেভাবেই হোক, যেটা বলছেন, যেটা বুঝতে পারছেন না, একটু লিখে নেওয়া, সেটা পরবর্তীতে ভীষণ হেল্প করে বুঝতে। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো মনে হতে পারে যে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কথা বললাম, তারপর আমি হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি বলতে গিয়ে পুরো এখানে তো আমি টিচিং মেথড নিয়ে কথা বলছি। টিচিং মেথড নিয়ে কথা, এটা টিচিং মেথডের মধ্যে পড়ে অবশ্যই, কিন্তু এই কথাগুলোর কোথাও না কোথাও খুব গুরুত্বপূর্ণ, যার জন্য কি হয়, আমাদের বেস ক্লিয়ার থাকে না, জন্যই আমাদেরকে প্রভূত রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং যে বিষয়ে বা যে সাবজেক্টের সম্পর্কে আমাদের ক্ল্যারিটি থাকে না, সেই বিষয়ে আমরা কি করে পরবর্তী স্টেজে যাব বা সেইটাকে নিয়ে আরো ফার্দার স্টাডি করতে পারি, কি করে আমাদের মনের মধ্যে আগ্রহ জন্মাবে, যে বিষয়ে আমার বেসিক ক্লিয়ার নেই, যে বিষয়ে আমার গোড়াটাই ঠিক নেই। আর মানে আমি কিছু, বাট গোড়া ঠিক না থাকলে তো ছাত্ররা পরে তো বলবে যে বিল্ডিং এর নিচের সিঁড়ি, যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, নিচের ভিত যদি শক্ত না হয়, বিল্ডিং তো ধসে পড়বে, এটা তো স্বাভাবিক, তাই না? তো যে বিল্ডিং এর, যে স্টুডেন্টের যে সাবজেক্টেরই হোক না কেন, গোড়াটা যার শক্ত নেই, মজবুত নেই, সে সেটাকে নিয়ে ফার্দার স্টাডি করবে, সে ভাবতে পারে কি করে? করতে পারে মুখস্থর জোরে, মুখস্থ বিদ্যার জোরে, বই পড়ে পড়ে, বা সময়ের সাথে সাথে সে যখন ঘাটতে থাকবে, পড়তে থাকবে, আসবে তার মধ্যে ম্যাচুরিটি আসবে, তার মধ্যে সেই থট থিঙ্কিং প্রসেস তৈরি হবে। কিন্তু এটা টাইম কনজিউমিং, সময় লাগবে। কিন্তু যখন একটা আমরা জানি যে কম বয়সে সবকিছু বাচ্চাদের যা বলা হয় তাই তারা গ্রাস্প করার বা সেটাকে গ্রহণ করার ক্ষমতা রাখে, তো সে সময় কেন বলা হয় না? কেন? অবশ্যই একটা লিমিট আছে, একটা লিমিটেশন আছে, যে এই বয়সের বাচ্চাদের জন্য এই কঠিন, এর থেকে কঠিন শব্দ বা ভাষা প্রয়োগ করলে তাদের মাথার উপর দিয়ে যাবে। আমরা যারা টিচার, যারা পড়ান, তারা অবশ্যই জানেন। এই বিষয়গুলো মাথায় রাখা খুব দরকার। কেন আমি এই কথাগুলো বলছি, আমি নিজে ফেস করেছি। আমি যখন গ্র্যাজুয়েশনে পড়েছি, নাম ও নিশানা, আমি এগুলো বেস নিয়ে কেউই কিছু বলেনি, একটা টেক্সটে পুরো চলে গেল, সেই টেক্সটটা নিয়ে বলতে শুরু করে দিল এবং বলা হয়ে গেল, চাই স্টুডেন্ট বুঝুক না বুঝুক, আর ক্লাসের স্টুডেন্ট আসুক না আসুক, তাতে কারোর কিছু এসে যাচ্ছে না। আমি কেউকে কটাক্ষ করছি না, কিন্তু যে কোনো বিষয়, আজকে শুধু ইংরেজি সাহিত্য না, আজকে কেন আমাদেরকে, আমরা যখন আমরা এমএ করি বা যখন আমরা পিএইচডি লেভেলে পড়াশোনা করি, তখন আমাদেরকে আবার ঘুরে ফিরে সেই বেসকেই ঘাটতে হয়। কেন ঘাটতে হচ্ছে? এই কারণেই যে আমাদের বেসটা ঠিক নেই, জন্যই তো গিয়ে আবার গোড়াতে ফিরে আসতে হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই যেটা অরিজিন, উৎস, সেখানে বারবার ফিরে আসতে হয়। কোনো কিছু কাজ করতে গেলে বারবার ফিরে আসতে হয়। যতক্ষণ না সেই ভিতটা শক্ত হয়, ততক্ষণ আমরা কোনো ধরনেরই কিছু তৈরি করতে পারবো না সঠিকভাবে। তো আমার ওই ভিডিওতে যে 2.5 ঘন্টার ভিডিও আছে, সেখানে প্রথম দিকে মনে হতে পারে, সোজা কথা আমি নিজেই বলে দিচ্ছি, যে এখনকার বাচ্চা কাচ্চা যারা, বা যাই হোক, মনে হতে পারে যে ভিডিওটা লেন্দি এবং ভিডিওটা একটু স্লো যাচ্ছে, মানে পুরোনো দিনের সিনেমার মতো যেন যাচ্ছে। কিন্তু সেটা নয়। সেটা যদি কেউ ধৈর্য ধরে দেখে, আমি এটুকু শিওর করতে পারি বা বলতে পারি যে ধীরে ধীরে দেখুক, বা সে পজ করে করে দেখুক, বা সেটাকে স্পিডে চালিয়ে আবার ব্যাক করে, প্লে বাটনটাকে ব্যাক করে দেখুক, এটুকু বলতে পারি যে একটা বেসিক আইডিয়া সে পেতে বাধ্য। আর তারপর পরের 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের মতো বলা আছে যে কি বলা আছে, যে আমি কি কি টেক্সট পড়বো নেট পয়েন্ট অফ ভিউ থেকে, বা ইংরেজি সাহিত্যের মোটামুটি ইম্পর্টেন্ট যে টেক্সট বা অথর, রাইটার, তাদের লেখা, এগুলো। তো বিষয় হচ্ছে যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি, লিটারেচার কি, এই যে লিটারেচার কি, আমার প্রথম দিকের ভিডিও দেখতে পারবেন। আমি নিজেকে এখানে ক্রেডিট দিচ্ছি না, প্রশংসা করছি না, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখার পর যদি আপনাদের মনে হয় যে এটা ওয়েস্ট অফ টাইম ছিল, ডেফিনেটলি সেকেন্ড টাইম আর কোনোদিনই দেখবেন না, যদি ওটা সত্যি ওয়েস্ট অফ টাইম। আর যদি মনে হয় যে ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল এবং কিছু বুঝতে পেরেছেন, বেসকে ক্লিয়ার করতে হেল্প করেছে, তো ডেফিনেটলি আবার আপনারা আসবেন, আমাকে বলতে হবে না সেটা। যাদের যেখান থেকে বুঝতে সুবিধা হয়, ভালো সত্যিকারের কিছু বোঝা যায়, সেখানে লোক বা মানুষজন অবশ্যই বারবার ফিরে আসবেন, যেখান থেকে আমরা কিছু শিখতে পারি। তো বিষয় হচ্ছে যে প্রথম দিকে আমি বলে রেখেছিলাম, আমরা এই টেকনিক্যাল জিনিস অনেক কিছু শিখিনি, এখনো শিখিনি, শিখতে হবে আমাকে, একটু একটু করে শিখছি। তারপর হচ্ছে গিয়ে আমি 1 মিনিটের ভিডিও দিয়েই আমার জার্নি শুরু করেছি। সেখানে আমার বলা আছে, আমাকে কেউ কোনোদিনও এই কথাটাও বলেনি যে হিস্ট্রি অব ইংলিশ লিটারেচার পড়াকে আমাদের একটা ম্যাপ দেখা উচিত। তা মানে একটা সে যাদের কাছে, যারা কলেজে যায় সদ্য, তাদের কাছে বই অ্যাভেলেবেলও থাকে না, আস্তে আস্তে টিচাররা বলেন, সাজেস্ট করেন, তারপর বই কেনা হয়। এখনের বিষয়টা আলাদা, তখন অতটা মোবাইল, ইন্টারনেটের অতটা ছিল না।
প্রত্যেকের হাতে হাতে ফোন ছিল, এরকমটা ছিল না 2016-এ, বলতে পারবো না, কিন্তু আস্তে আস্তে হচ্ছিল। এখন যেটা একদম প্রত্যেকের ঘরে ঘরে যতজন মেম্বার ততটা করে মোবাইল ফোনই সবার হাতে আছে, স্মার্টফোন। তো হচ্ছে আরও দিন দিন বাড়বে এর পরিমাণ। যে সেখানে একটা কথা যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার বা হোয়াট ইজ লিটারেচার, এটাই তো কেউ কোনোদিনও বোঝালো না সামনে, যে কি লিটারেচারটা কি। তারপর কেন লিটারেচারকে মিরর অফ সোসাইটি বলা হয়, হোয়াই লিটারেচার ইজ মিরর অফ সোসাইটি, কেন আমরা লিটারেচারকে সমাজের একটা আয়না বলছি, প্রতিফলন তুলে ধরছি, কেন বলছি লিটারেচারকে, সেটাও আমার 1 মিনিটের ভিডিওতে ডিসকাশন করা আছে। এবং আমি এটাও বলেছি যে দুটো টিপস দেওয়া আছে আমার শর্ট ভিডিওতে, যে ম্যাপটা একবার দেখে নেবেন, আর কতগুলো গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মধ্যে কতগুলো কান্ট্রি আছে সেটা একবার করে দেখে নেবেন। মুখস্থ করার দরকার নেই, ম্যাপ আঁকার দরকার নেই, এগুলো দেখবেন বেসিক আইডিয়া পাওয়ার জন্য। হতে পারে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বো, পুরো জাম্প করবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, বা ইংলিশ লিটারেচার পড়বো, বইয়ে ঢুকবো, পড়বো, ব্যাস শেষ। কিন্তু এইসব আবার কি যে ম্যাপ আলাদা করে গুগলে সার্চ করে দেখবো, কান্ট্রি কোথায় গিয়েছে দেখবো, সব দরকার। কারণ আজকে একটা জিনিস আমরা তৈরি করতে গেলে চট করে ওই জিনিসটা আমরা তৈরি করতে পারি না, তার জন্য অনেক কিছু আনুষঙ্গিক লাগে, আনুষঙ্গিক বিষয়বস্তু সব কিছু মিলিয়ে নিয়ে আজকে আমরা ঘরের মধ্যে যে একটা 5 জন বা 4 জন বা 10 জনের ফ্যামিলি মেম্বার দেখি, সেটাই পুরো গোটা বিশ্বের মধ্যেই। তো একজন যদি ঠিক মতো থাকতে পারে, নিজের জীবনকে ঠিক মতো গোছাতে পারে, সেটা সমাজকে এফেক্ট করবে। তো সমাজকে এফেক্ট করা মানে গোটা বিশ্বকে এফেক্ট করা। তো এগুলো মনে হতে পারে নীতি কথা, মনে হতে পারে যে এগুলো আমি পড়ার কথা না বলে এসব বলছি, এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই ধরে দেওয়ার মতো কেউ থাকে না। এগুলো আসবে আপনাদের মধ্যে, যারা ছোট ছোট আছেন, কলেজে পড়েন বা সদ্য শুরু করেছেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা, বা স্কুল লেভেলে পড়েন, প্রত্যেকের মধ্যে এখনকার বাচ্চা কাচ্চা বা মোবাইল ফোন হাতে সবাই তো অ্যাডভান্স হতে পারে, কিন্তু তারপরেও যে কতগুলো প্রশ্ন, কতগুলো আপনাদের থিঙ্কিং, থট প্রসেস, ক্যাপাবিলিটি তৈরি হবে, সময় লাগবে, কিন্তু হবে। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে ধরিয়ে দেওয়া উচিত, এগুলো আমাদের বলা উচিত। যখন ইংলিশ লিটারেচার আমি এখানে বলতে পারি যে যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন বা আরো বিভিন্ন বিষয় নিয়ে, কেউ আমাদের কোনোদিন ইন্ট্রোডিউস করা হোয়াট ইজ লিটারেচার, লিটারেচারটি কি, কেন লিটারেচার, কেন পড়বো, কিসের জন্য লিটারেচার, এই ডেফিনেশনটা না দিয়েই তারা জাম্প করে পোয়েট্রি, ব্ল্যাঙ্ক ভার্স, ড্রামা, নভেল, ফিকশন, নন ফিকশন, একদম পুরো কে কি লিখেছে না লিখেছে একদম ওটা নিয়ে ক্রিটিসাইজ করেন, ক্রিটিক্যাল থিওরি, ক্রিটিক্যাল ওয়ার্ক, সব কিছু আগে অবশ্যই পড়বো। তার আগে ইংরেজিটা কি, ইংরেজি তো একটা সাহিত্য, কেন সাহিত্য সেটা তো আগে বলে নিন। তারপর লিটারেচারকে কেন মিরর অফ সোসাইটি বলা হয় সেটা তো বেসিক বলেন। সবাই মনে করে আজকালকার ছেলেমেয়ে সবাই অ্যাডভান্স, সবটা জানে, ভুল। কে বলেছে সবাই সবটা জানে? জানুক না জানুক, আমাদের হিউম্যান হিসেবে বা আমাদের টিচার হিসেবে কাজ হবে যে আমরা আগে এক্সপ্লেইন করে দিই, তারপর তাদের আগে নিজের থেকে জানা না জানাটা পরের বিষয়। এবং শুধু এটা নয় যে স্টুডেন্টরা প্রশ্ন করবে আর টিচাররা শুধু উত্তরই দিয়ে যাবেন। টিচারদের কাজ হলো স্টুডেন্টের মনে প্রশ্ন যেন কিউরিওসিটি বাড়ে, তারা যেন প্রশ্ন করতে বাধ্য হয়, তারা যেন প্রশ্ন করে। তো বিষয় হচ্ছে আমি এখানে কোনো জ্ঞানের কথা বলতে আসিনি, কিন্তু এই বেসিক জিনিসগুলো বলার। তো এখানে মনে হতে পারে যে ভিডিওটা মানে 18 মিনিট এখন হতে চললো, যে মনে হতে পারে যে 18 মিনিট আমার ওয়েস্ট অফ টাইম না। আপনি হোয়াট ইজ লিটারেচার বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বেস বুঝতে হলে 2.5 ঘন্টার ভিডিওটা দেখুন। তারপর দেখে যদি মনে হয় যে আমার কিছুই লাভ হলো না, তাহলে আমি যে এতগুলো কথা বললাম তাহলে আমার এগুলো সবই কি ছিল, পুরো একটা মানে নিজের প্রচার ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু দেখার পর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, এবং 2.5 ঘন্টার ভিডিওটা ছাড়াও আরো বলবো 1 মিনিটের করে ভিডিও আছে, an interesting topic about English literature, what is English literature in one line, এক লাইনে বলা আছে, সেগুলো দেখবেন, দেখে সেখানে কি বলা হচ্ছে সেটা নিয়ে নিজে ভাববেন, ভাবার পর যেটা করতে বলা হচ্ছে সেটা করবেন, খাতা কলম নেবেন, লিখবেন, তারপর দেখবেন অটোমেটিক্যালি আপনি নিজের মধ্যে একটা সমৃদ্ধ ফিল করবেন যে আমি এই জিনিসটাকে এই দৃষ্টিভঙ্গিতে তো দেখিনি, এই দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। আপনার মধ্যে অবশ্যই একটা সচেতনতা বাড়বে এবং দৃষ্টিভঙ্গি খুলে যাবে, শুধু প্রশ্ন উত্তর দেওয়ার নয়, প্রশ্ন করার ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে। তো এগুলো তৈরি হতে অবশ্যই সবারই হবে, আমার যেমন সময় লেগেছে, দেরি হয়েছে, মানে যে টাইমে ওই টাইমে হয় একটু দেরিতে হয়েছে, একটু হলেও দেরি আগে বলে কিছুই হয় না, যে মুহূর্তে যেটা ফিল হচ্ছে বা আমরা রিয়েলাইজ করতে পারছি দিস ইজ দ্য রাইট টাইম ফর এভরিথিং অর এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ। তো এই হচ্ছে বিষয়বস্তু। আর তারপর হচ্ছে যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কথা বললাম। লিটারেচার কি? লিটারেচার হচ্ছে একটা সাহিত্য,
যে সাহিত্য কি, আমরা কেন এই ডেটগুলো, যে সালগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো সেই সময়কার একদম প্রাচীন যুগ থেকে আজ অবধি সেই সময়কার যে হিস্টোরিয়ান বা ঐতিহাসিকগণ ছিলেন বা যারা লিখতেন, তারা যে লিখেছেন সেটাকে ধরে ধরে অনুমান করেই ধরা হচ্ছে, চলা হচ্ছে। কিন্তু আমি বিউলফ, তারপর আরও বিভিন্ন লেখা আছে যে আদি নিদর্শন কি এবং কোনটা কে এক্স্যাক্টলি লিখেছে সেটাও বলা খুব মুশকিল। কিন্তু আমরা একটা হয় না যে একটা ব্লু প্রিন্ট বা একটা ফ্রেম, একটা গাইডলাইন নিয়ে চলছি, যুগ যুগ ধরে যেটা চলে এসছে ওটাকে ধরে নেওয়া হচ্ছে। এমনও আছে কিছু কিছু সাল আপনারা এরকম পাবেন যে যেটা যেখানে পাচ্ছেন সেখান থেকে হয়তো একটু 19-20 আছে, 2 বছর 4 বছর 5 বছর আগে পরে আছে, সেখানেও চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমার সেখানে বলে যে কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা কিছু মানে ওনারা যেটা নির্দিষ্ট করেন সেটাকে ঠিক ধরে আমাদের চলতে হয়। আর যারা ওই টাইমে যারা ছিলেন, যারা লিখেছেন, সেই হিসেবে আমরা যে ইনফরমেশনগুলো পেয়ে আসছি সেগুলো। এখন আলাদা বিষয় যে কম্পিউটার, ইন্টারনেট, অনলাইনের যুগ, যে এখন কে কোন কাজটা কি করছে, সেখানে আমরা ব্যক্তিদের নাম এবং কিভাবে জিনিসটা আবিষ্কার হচ্ছে না হচ্ছে, শুধু ইংরেজি নয়, বিভিন্ন গোটা বিশ্বের মধ্যে যত ধরনের বিষয়বস্তু আছে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ফিল্ডে যে কাজগুলো হচ্ছে, সেখানে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সবটা ধরার, কে করছে না করছে, কিভাবে হলো না হলো, সবটা ধরার মতো এখন পরিস্থিতি, ক্যাপাসিটি আছে, ইন্টারনেট আছে, অনলাইন আছে, অনেক কিছু টেকনোলজি ইমপ্রুভ হয়েছে। কিন্তু আগে প্রাচীন যুগে তো সেরকম ব্যাপার ছিল না, আগে তো প্রিন্টিং প্রেসই ছিল না, তারপর প্রিন্টিং প্রেস এলো, তারপর আস্তে 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 আমরা কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে 2GB থেকে 4GB থেকে আজকে 5G তে এসে পৌঁছে গেছি। তো এই বিষয়বস্তুগুলো হচ্ছে যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার, ভিডিওটা দেখুন, আপনারা একটা বেসিক আইডিয়া হতে পারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ভিডিওতে। আবার হোয়াট ইজ ইংলিশ লিটারেচার কী করে পাবো, একটা অপরের সাথে জড়িত আছে, সেটা দেখুন, আপনাদের বেসিক একটা আইডিয়া পাবেন, ক্লিয়ার হবে। এবং কিছু শর্ট ভিডিও আছে আমার 1 মিনিটের, সেগুলো দেখুন, মানে শর্ট ভিডিওগুলোই আর কি, বড় ভিডিওতে আগে আমি জানতাম না। আর আমি যেটা শুরুতে শুরু করেছি, আর আমি চাইও না যে এখন আমি ওগুলোকে ডিলিট করি বা ওগুলোকে কিছু সংযোজন বা কিছু করি। আমি যেরম ছিলাম, যেরম দিয়ে শুরু করেছি সেটা থাক আমি। এবং সেই জার্নি থেকে আজকে আমি 2 মাস, প্রায় 3 মাসে চলে এলাম, তারপর আরও 3 মাস যাবে, আরও বছরের পর বছর যাবে। আমি দেখতে চাই যে আমি গোড়া যখন শুরু করেছি সেটা আমার বেস থেকে আমি তারপর দিনের দিন পড়াশুনো করে, আলোচনা করে কোন জায়গায় নিয়ে এসে নিজে কতটা ইমপ্রুভ করতে পেরেছি না পেরেছি। এবং অবশ্যই রুট, আমার যেটা উৎস, অরিজিন, গোড়া, আমি যেটা দিয়েই শুরু করেছি সেটা আমার থাকবে, আমি দেখবো। আর যেটা আমি শুরু করেছি সেটাকে আমি অবশ্যই যেভাবেই ভাঙাচুরো কথা বলি, যাই বলি না কেন, আমি সেটাকে অবশ্যই সম্মান করি, সেটা আমারই বলা, তো সেটা অবশ্যই থাকবে। আমি কেন ডিলিট করবো? আমি যেরমই শুরু করেছি এখান থেকে পরবর্তীতে আমার কোনো ছোট ভাই বোন বা যে কোনো বয়সের যারা অনুপ্রেরণা ওখান থেকে পাবে, তারাও ওটা ভয় পাবে না যে ভাঙাচুরো দিয়েও শুরু করা যায়, একদম সবকিছু টু দা পয়েন্ট হবে, পারফেক্ট হবে, তারপর আমরা কাজে ঝাঁপিয়ে পড়বো, এরকম হয় না। ওই ভাঙাচুরো নিয়ে যা আছে সেরকমই শুরু করে দিন জার্নি, তারপর আস্তে 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 প্রতিদিন কাজ করতে থাকুন, ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হবে এবং আপনারা শিখতে থাকবেন, ইমপ্রুভ করতে থাকবেন, এগিয়ে যেতেই থাকবেন। আর একদিন মনে হবে যে কোথা থেকে শুরু করেছি আর কোথায় এসে পৌঁছেছি। সেটা শুধু মাত্র এক্সটার্নাল বা মেটেরিয়াল থিংস নয়, যে নিজের ইমপ্রুভমেন্ট, নিজের ভেতরের যে জ্ঞান, গভীরতা, কি বিষয়বস্তু আপনারা কতটা জানতেন না জানতেন, ধীরে ধীরে কোন জায়গায় এসে পৌঁছেছেন। তো আজকে আমার টাইটেল থাকতে পারে ইংলিশ লিটারেচার, হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি, বাংলায় কি বলবো, এগুলো আগে দেখে নিন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি আপনাদের জানার জন্য খুবই দরকার, আমি তাহলে আরও ওটাকে নিয়ে পড়াশুনো করে নিয়ে এসে আবার আপনাদের সামনে বলবো। সেদিন এত কিছু বলবো না, সেদিন শুধু এইটুকুই বলবো যে হোয়াট ইজ ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি, শুধু যা প্রশ্ন টু দ্য পয়েন্ট তাই উত্তর দেবো, একদম সেই পরিপ্রেক্ষিতে। আজকে যেগুলো বললাম এগুলো বলার পর যদি কিছুই কাজে না আসে, তারপর কমেন্ট করুন আমাকে যে এগুলো কিছুই কাজে লাগেনি, আপনি আবার বলেন, তাহলে আমি ডেফিনেটলি আবার সেটাকে নিয়ে আসবো, অবশ্যই পড়াশোনা করে নিয়ে আসবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই কথাগুলোর মাধ্যমে কেউকে কোনো কটাক্ষ বা কিছুই বলতে চাইনি, আমি শুধু বাস্তবটা বলতে চেয়েছি যে কিভাবে কোন দৃষ্টিভঙ্গিতে আমাদের চলা উচিত, পড়া উচিত, বলা উচিত, এটুকুই বলেছি। যদি কারোর সাহায্য হয়, আর সবাইকে সম্মান করি, সবাইকে সম্মান করে, কেউকে আমি ইন্টেনশনালি কোনো রকম কোনো কটাক্ষ করিনি। আমি জাস্ট যে বাস্তব কয়েকটা কিছু কথা বললাম, যে পথগুলো বা যে পন্থাগুলো আমাদের অবলম্বন করে পড়া উচিত, এই কথাগুলো শুধু ইংরেজি সাহিত্য না, অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচারকে। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। যাই বলবে বেস নিয়ে কথা বলবে, যে টপিকে আলোচনা করবে গোড়া থেকে আমরা বোঝার চেষ্টা করব, উপরি নয়। আর জুড়ে থাকুন,
লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। যদি সত্যি মনে হয় যে ভিডিওসগুলো হেল্পফুল এবং পরবর্তীতেও ভিডিও আসতেই থাকবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে অবশ্যই কাজ করার অনুপ্রেরণা আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। আরও মনে হয় যে যারা আমাকে বিশ্বাস করছে, যারা আমার সঙ্গে আছে, যারা আমাকে সাপোর্ট করছে, তাদের জন্য আরও কিছু নিয়ে আসি, আরও কিছু করি। নিজের জন্য তো অবশ্যই, তার সঙ্গে যারা এইভাবে সাপোর্ট করে তাদের জন্য আরও। এবং আমি একটা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই, 34 জন আমার সাবস্ক্রাইবার হয়েছে। এই 34 জনের পরিবারে যে যে জুড়ে আছেন প্রত্যেকে আমার মন থেকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা গ্রহণ করবেন। আর এই 34 জনের পরিবার যেন আমরা আরও বড় হতে পারি, করতে পারি। আর হচ্ছে আপনারা যারা লাইক করেন, কমেন্ট করেন, ভিডিও পুরোটা দেখছেন, প্রতিদিন দেখছেন বা আস্তে আস্তে জুড়ছেন, তাদের সবাইকেই আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে বা আমাদের এই এসবি লিটারেচার চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে আছেন, ফ্যামিলি আমাদের আস্তে আস্তে একটু করে বড় হবে, জুড়ে থাকবেন, তাদের জন্য আমার মন থেকে প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যে যা জীবনে করতে চান করুন, ভালোভাবে করুন, আনন্দে বাঁচুন, সুস্থভাবে থাকুন আর এগিয়ে যান। আর দেখতে থাকুন এসবি লিটারেচারকে।